সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মন্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রাজনীতি, নির্বাচন এবং সংলাপ। এ বিষয়ে আমার স্টুডিওতে আলোচক মধ্যে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার বাম দিকে রয়েছেন ডক্টর মেজবা কামাল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগতম। আমার ডান দিকে রয়েছেন মিল্টন বিশ্বাস, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনাদের দুজনকে স্বাগতম। দর্শক মন্ডলী, আমরা আজ আলোচনা করব রাজনীতি, নির্বাচন ও সংলাপ এই বিষয় নিয়ে। আমি মেজবা কামাল আপনার কাছে আসতে চাই। হঠাৎ করেই নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং বিএনপি তাদের নেত্রী এখন দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে আসলে তারা সরকারের রূপরেখা ঘোষণা করবে। এরই মাঝে নির্বাচন কমিশন সুশীল সমাজের সাথে কথা বলা শুরু করেছেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা বলবো যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাটাকে আমি স্বাগত জানাই, কারণ নির্বাচন তো সামনে আসছে এবং এখন যদি প্রস্তুতি না শুরু করে তাহলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান যথাযথভাবে সেটা কঠিন হবে। কাজে সেদিক থেকে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ। কিন্তু আপনার যে আলোচনাটা শুরু হলো সুশীল সমাজকে দিয়ে এবং সুশীল সমাজের 60 জন প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়েছিল, তার মধ্যে 34 জন উপস্থিত ছিলেন। বাকিরা খুব একটা গুরুত্ব নেন নাকি, মানে এই জিনিসটা কেন তারা উপস্থিত থাকলেন না, আপনার কি মতামত? তাদের সাথে যথাযথভাবে যোগাযোগ হয়েছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ চিঠি যাদের কাছে পৌঁছেছে তাদের কাছে শেষ সময়ে পৌঁছেছে এবং চিঠি পৌঁছলো কিনা সে নিয়ে যথাযথ যোগাযোগ হয়েছিল কিনা আমি জানি না। কিন্তু তার চেয়েও বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে এদেরকে তারা নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এরা যদি নাগরিক সমাজের প্রতিনিধি হন তাহলে নাগরিক সমাজের তো নানা অংশ আছে। আমাদের দেশের কৃষকরা তো নাগরিক, আমাদের দেশের শ্রমিকরা নাগরিক, আমাদের ঢাকা শহরে 40 লাখ গার্মেন্টস শ্রমিক থাকে, তারা তো নাগরিক। তো তাদের কোনো প্রতিনিধিত্ব আমি কিন্তু এখানে দেখি নাই, শুনিও নাই। তো ফলে আপনার আমাদের এখানে সুশীল নামে কিছু সংখ্যক মানুষকে আমন্ত্রণ করা হয়, যারা কেউ আগ্রহ নেন কেউ আগ্রহ নেন না। আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হচ্ছে এই ভিত্তিটাকে আরো বড় করা এবং একেবারে সাধারণ তৃণমূলের যে মানুষ যারা হচ্ছে, আমি কি আপনাকে বুঝতে চাই এরকম কিছু কি বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় তাদেরকে দেখেছে সেই প্রক্রিয়াটা ভুল ছিল? প্রক্রিয়াটা যথেষ্ট পরিব্যাপ্ত নয়। হ্যাঁ, আপনার এই এবং তারা কিন্তু বলেননি যে কতগুলো কনসাল্ট করবেন। হ্যাঁ, আমার তাদের প্রস্তাবনায় মনে হচ্ছে যে এটাই নাগরিক সমাজের সাথে তাদের মত বিনিময়। তো আসলে নাগরিক সমাজের সাথে বহু স্তরে বহুবার বসা দরকার, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার বিএনপি নেত্রীর যে প্রসঙ্গটা আপনি বললেন যে তারা যে সহায়ক সরকারের যে প্রস্তাবনা হাজির করছে, দেখুন আসলে সহায়ক সরকারের কিন্তু একটা শব্দ চয়ন আমরা পেয়েছি, কিন্তু সহায়ক সরকার বলতে কি বোঝায়, সহায়ক সরকার কেমন হবে, তার কাজ কি হবে, আকার কি হবে, প্রকৃতি কি হবে, এগুলো কোনো কিছু কিন্তু তারা ব্যাখ্যা করেননি। তবে অবশ্য আমি বিএনপির একজন নেতাকে বলতে শুনেছি যে সহায়ক সরকারের তারা একাধিক ফর্মুলা, সেটা 3টা 4টা 5টা অল্টারনেটিভস হতে পারে, তারা সেটা উপস্থাপন করবেন এবং সেটা যদি তারা করেন তাহলে আমি মনে করি যে সেটা আলোচনার একটা ভিত্তি হয়তো তৈরি করতে পারে। তবে আপনার এখন পর্যন্ত তারা কিন্তু কোনো কিছুই তৈরি করতে পারেননি, কোনো কিছু উপস্থাপন করেননি। এবং প্রশ্নের উত্তরে একজন বিএনপি নেতা বলেছেন যে তাদের যিনি নেত্রী তিনি ফিরলে পরে বিদেশ থেকে ঈদের পরে তারা এটা উপস্থাপন করবেন। তো আমরা অপেক্ষা করছি। তবে আমি মনে করি যে দেশের যে সংবিধান সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের একটা বাধ্যবাধকতা আছে, তার থেকে খুব বেশি দূর তো বেরোতে পারবে না। আবার যেটা হচ্ছে, আমি এটাও মনে করি যে আপনার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন
হলে সেটা অধিকতর গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চয়ই হবে। কাজে সেদিক থেকে আপনার আলোচনার সুযোগ নিশ্চয়ই আছে। তো সেটা আপনার কাছে ফিরবো আবার, আমি একটু জনাব মিল্টন বিশ্বাস আপনার কাছে আসতে চাই। আপনি এই আলোচনাটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি মনে করি সমাজের নামে যে কালকে যারা গিয়েছিল এটিকে নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, এটি কি বিতর্ক বলতে তর্ক বিতর্ক থাকতেই পারে বা পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করতেই পারে, এটি স্বাভাবিক। আমরা মনে করি যে চিন্তার চর্চার জায়গাটি আছে বাংলাদেশে, এবং সুশীল সমাজ সংজ্ঞা নিয়ে স্যারও বললেন সেটি ব্যক্ত হওয়া দরকার, এটাও ঠিক। শিক্ষিত জনগোষ্ঠী কেবল সুশীল সমাজ হিসেবে গণ্য হচ্ছেন, তাদের নিয়ে বসতে হবে এমন নয়, নির্বাচন কমিশন সেটি করতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেজবাহ কামাল স্যার বলেছেন। আমি মনে করি যে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা দেখেছি নির্বাচন কমিশন যখন গঠিত হলো, একটি সার্চ কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটি আলোচনা করেছে, বসেছেন, তখনও মেজবাহ কামাল স্যাররাই হয়তো গুরুত্ব দিচ্ছে না কেন একটু বলবেন? বিএনপি গুরুত্ব না দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বিএনপি মনে করে যে তাদের যে রাজনৈতিক শক্তি বা সাংগঠনিক কাঠামো, সেটির জায়গা থেকে যে কথা বলা, আন্দোলন করা, কিংবা প্রতিবাদ মিছিল করা, কিংবা অন্য ইস্যুতে কথা বলার ওই জায়গাগুলো পরিচ্ছন্ন নয় এখন বিএনপির। সেই জন্য তারা এই ইস্যুটা যে গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্ব দেওয়া উচিত, সেটির চাইতে তারা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন কবে, এটি গুরুত্বপূর্ণ তাদের কাছে। সেই জন্য দেখবেন যে ঘুরে ফিরে তারা যে কোনো শুভ উদ্যোগকে সুন্দরভাবে গ্রহণ করতে পারছে না। কিন্তু আমি অবশ্য কয়েকজনের কথা শুনেছি যাদের আবার কেউ বলছেন যে না, এরকম আলোচনা ইতিবাচক, এটি একজন দুজন বলেছেন বিএনপির ভেতরে। সেই জন্য পক্ষে বিপক্ষে মতামত আছে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ হওয়া দরকার, এবং এই উদ্যোগের ফলে ফলাফলটা কি, আমরা ফলাফলটা দেখতে পাবো যে অনেকগুলো বিষয় কিন্তু উপস্থাপিত হয়েছে। সেনা মোতায়েনের ব্যাপার এসছে, তারপরে না ভোটের বিষয় এসেছে, হ্যাঁ, এবং আরো অনেক বিষয় আলোচনা হয়েছে। সেখানে পেশি শক্তির ব্যাপার এসেছে, মনোনয়ন পত্র কাকে দেওয়া হবে না, এগুলো কিন্তু আলোচনায় এসেছে। সেজন্য খুব গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটছে এরকম না, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি আপনার কাছে আবারও ফিরবো একটা বিরতি নিয়ে। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনা ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি কথা বলছিলাম মিল্টন বিশ্বাস আপনার সাথে। আমি মোফাজ্জল করিম সাহেব আপনাকে দিয়ে একটু শুরু করি যে নির্বাচন কমিশন নতুন রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং কালকে সুশীল সমাজের সাথে তারা একটু আলোচনা করেছে। আলোচনার বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এই আলোচনার বিষয়ে প্রথম কথা হচ্ছে, আলোচনাতে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বলি, দেশের অবস্থা কিন্তু ভালো না, সোজা কথা। 2.5 ঘন্টা লাগলো আমার ধানমন্ডি থেকে এখানে আসতে, এটা ঠিক না। যাই হোক, খালি বৃষ্টির উপরে খালি ইয়ে করে লাভ নেই, দোষ দিয়ে লাভ নেই। রাস্তাঘাটের যে অবস্থা, ও মাই গড। এনিওয়ে, হ্যাঁ, সুশীল সমাজের সঙ্গে যে আলোচনা হয়েছে, আমি বলবো এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। দেশের সব মানুষ তো আর রাজনীতিবিদ না, সব মানুষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। এর বাইরেও অনেক চিন্তাশীল ব্যক্তি রয়েছেন, তাদের মতামতগুলো নেওয়া, তারা কি মনে করেন জানতে চাওয়া, এটা বোধহয় অত্যন্ত ভালো একটা লক্ষণ। এটা ঠিক পথে এগোচ্ছে। এবং এখানে তো এটা বোধহয় খুব আশাপ্রদ হয়নি। উপস্থিতিটা শুনেছিলাম প্রায় 59 জনকে ডাকা হয়েছিল, 59-60 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 34 বা 35 জন বোধহয় গেছেন। তো সেটা তাদের নিজস্ব ব্যাপার, কেন জানলেই গেলে আমরা দেশবাসী আরো উপকৃত হতাম, সবার মতামত জানতে পারতাম। কিন্তু কেন জানি, এটি কি কিছু বলতে চান আপনি? না, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা তো ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, মতামতের ব্যাপার। গেলে খুশি হতাম আর কি, সেটাই আমি ব্যক্তিগত এটাই মনে করি। কারণ প্রত্যেকের মাত্রই দরকার। দেশবাসী কি মনে করেন, বিশেষ করে দেশের নেতৃবৃন্দ কি মনে করেন, বুদ্ধিজীবী মহল কি মনে করেন, এগুলো জানা দরকার আছে। আমি একটু যদি আপনার কাছে জানতে চাই, কালকে যাদেরকে আমরা সুশীল সমাজ হিসেবে সেখানে দেখেছি, আসলে কোন ক্রাইটেরিয়া তাদেরকে সেখানে সুশীল সমাজ হিসেবে? ওটা তো এখন বলতে পারবেন নির্বাচন কমিশন, তারাই বলতে পারবেন আর কি ক্রাইটেরিয়াতে
দেশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুশীল এবং দুঃশীল। বাকি বাকি যারা মুসলা কামাল বা মিল্টন বিশ্বাস এদের মতো লোক যারা অত্যন্ত খ্যাতনামা অধ্যাপক বিশ্ববিদ্যালয় এবং আরেকটা বিশ্ববিদ্যালয় কলেজে, আপনাদের বিশ্ববিদ্যালয় আছেন, বিশ্ববিদ্যালয় তো 2 বিশ্ববিদ্যালয়, তো এরপরে এরা যদি সুশীলের মধ্যে অন্তর্ভুক্ত না হন, তার মানে বুঝতে হবে যে কতিপয় সুশীল সমাজের কতিপয় নেতৃত্বকে প্রতিনিধিকে ডাকা হয়েছিল। ঠিক প্রতিনিধিও না, তাদের খেয়াল খুশি মতো তারা হয়তো সিলেক্ট করেছেন। যেটাই করুন না কেন, যারা গেছিলেন তারা সবাই বিজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি এবং তারা নিশ্চয়ই সুশীল ব্যক্তি। তাদের মতামতের মূল্য রয়েছে, এটা ঠিকই আছে। সবাইকে তো ডাকা সম্ভব না, এখন হাজার হাজার লোককে নিয়ে কতদিন তারা আলোচনা করবেন। অতএব যে কজনকে ডেকেছেন সেই আলোচনা থেকে যদি কিছু বেরিয়ে আসে সেটাই গুরুত্বপূর্ণ। যেমনটি মজদা কামাল সাহেব বলছিলেন যে এই সুশীল সমাজ বা এই প্রতিনিধির সাথে অনেকবারই বসা উচিত, না হলে আসলে একটি সমাধানে আসা যাবে না। আপনার কি মনে হয়? এটা ঠিক, মানে যত বেশিবার পারেন আর কি তারা। মনে করুন এই যে এবার যে বসলেন, তারপরে আবার প্রয়োজন বোধে আবার 2-3 মাস পরে আবার বসুন, তাদের সঙ্গে বসুন বা আরো নতুন, মানে বারবার আলোচনার মধ্যে রাখুন। একবার শুনলাম এবং শেষ হয়ে গেল তা নয়, কারণ এগুলো তো বিবর্তনমূলক এবং ক্রমান্বয়ে এটা চলতেই থাকবে, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আপনার কাছে আর ফিরবো। জনাব মেজবাহ, এই যে সেনাবাহিনী মোতায়েন এবং আপনার না ভোট নিয়ে যে আলোচনাটি হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি প্রথমে বলতে চাই যে ধরুন এই যে সেনাবাহিনী মোতায়েন অথবা না ভোট অথবা ধরুন লেভেল প্লেইং ফিল্ড, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর বাইরেও কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে বা থাকা উচিত, যে বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তো আমি সেগুলো নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার আগে আপনি সেনা বাহিনী মোতায়েন নিয়ে যেটা বললেন সেই প্রশ্নে একটু বলে নিই। আমি মনে করি যে এটা কিন্তু খুব কোনো বড় আলোচনার বিষয় নয়, কারণ আমাদের দেশের যে আপনার আইন আছে সেই অনুযায়ী কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন আমাদের যে কোনো কর্তৃপক্ষের সহায়তা চাইতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার পুলিশের সহায়তা নিয়ে যদি নির্বাচন সুষ্ঠু করা যায় তারা তাই করবেন। যদি দরকার হয় তাহলে তারা বিজিবির সহায়তা নেবেন, যদি দরকার হয় তারা র্যাবের সহায়তা নেবেন, যদি দরকার হয় তারা সেনাবাহিনীর সহায়তা নেবেন। কাজে এটা হচ্ছে পরিস্থিতিটা কি এবং প্রয়োজনটা কতখানি তৈরি হয়েছে সেই বিবেচনায় তারা সিদ্ধান্ত নেবেন। এখন ধরুন নির্বাচন এখনো অনেক দূরে আছে, হ্যাঁ, এবং এখনই যখন আপনার এই সেনাবাহিনী মোতায়েন করা বা না করার প্রসঙ্গ আসছে, সেটা আমার কাছে খুব প্রিম্যাচিওর মনে হয়। এটা আসলে আলোচনার বিষয় নয়, এক। আর দ্বিতীয়ত আমি মনে করি যে আপনার মানে ধরুন না ভোট আপনি জিজ্ঞাসা করলেন, না ভোটের ব্যাপারে আমি মনে করি যে এটা একটা মৌলিক আলোচনা, কারণ আপনার না ভোট। দর্শকের প্রশ্ন আছে, আমরা যদি দর্শক প্রশ্ন। দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম কি বলে প্রশ্নটি করুন। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার বিরোধী সকল দলকে তিনি স্বাগত জানাবেন। এখন আমার প্রশ্ন, যেহেতু জঙ্গি গোষ্ঠী জামাত শিবির সরকার বিরোধী, এতে কি প্রমাণিত হয় না যে বিএনপির একটাই উদ্দেশ্য নতুন করে দেশের মধ্যে আবার কি 90 জনের মতো কোন অঘটন ঘটানোর চিন্তা ভাবনা করছেন কি না? ধন্যবাদ। দর্শক, আপনার নামটি কিন্তু আমাদেরকে বলেননি। সরকার গোলাম মোস্তফা, সরকার। ধন্যবাদ। দর্শকের একটি প্রশ্ন ছিল, সম্ভবত সবার কাছে এই দর্শকের প্রশ্নটি। জি নিশ্চয়, সেটা আমাদের ওরা বলবেন। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি মনে করি যে না ভোট দেওয়ার যে অধিকার, সেটা একটা অধিকারই বটে। কেননা আমাদের এখানে আমরা দেখেছি নির্বাচনে এমন ধরনের প্রার্থী অনেক ক্ষেত্রেই হয়, এবং হয়তো প্রধান সকল দলের পক্ষ থেকেই যারা নির্বাচনে দাঁড়ান, কোন কোন আসনে এরকম অবস্থা দাঁড়ায় যে তার মধ্যে যে সৎ যোগ্য প্রার্থী আমরা চাই সেরকম প্রার্থী থাকে না। তো সেই ক্ষেত্রে যদি না ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে কিন্তু
জনগণ মানে তিনি তার যে অভিমত সেটাকে জ্ঞাপন করতে পারেন, এবং কেউ হয়তো বলতে পারেন যে তো আপনার যদি প্রার্থী পছন্দ না হয় আপনি ভোট দিতে আসবেন না, সেটা আমি যথাযথ মনে করি না। আমি একটি কথা কি বলতে চাই যে ভোটে প্রার্থী বাছাই একটি মূল জায়গা, আমি মনে করি নিশ্চয় একটা মূল জায়গা, একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং আপনি কেমন পার্লামেন্ট পাবেন সেটা নির্ভর করছে যে কেমন ধরনের প্রার্থীকে যাচাই করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে না ভোট দেওয়ার অধিকার যদি জনগণের থাকে সেটাকে প্রয়োগ করার মাধ্যমে তারা কিন্তু রাজনৈতিক দলের উপরে চাপ তৈরি করতে পারেন যে আপনারা যথাযথ প্রার্থী দিন, আপনারা যোগ্য প্রার্থী দিন, আপনারা সৎ প্রার্থী দিন, আপনারা কালো টাকার মালিককে দূরে রাখুন, মাস্তান দূরে রাখুন, পেশি শক্তি থেকে দূরে রাখুন। এই ব্যাপারগুলো যদি না করেন তাহলে আমরা না ভোট দিয়ে জানিয়ে দিব যে আমরা আপনাদের থেকে ভিন্ন মত পোষণ করি। তো এই জায়গার জন্য আমি মনে করি না ভোট দরকার। আরেকটা জিনিস আমি মনে করি যেটা আমি শুরু করেছিলাম, যে ধরুন আমি মনে করি যে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল যে প্রশ্নটা, সেগুলো আলোচনা করা দরকার। ধরুন আমাদের আলোচনা করা দরকার যে আমাদের জাতীয় সংসদকে আমরা রাজনীতিবিদদের কাছে কিভাবে ফেরত দেবো বা রাজনীতিবিদদের কাছে কিভাবে ফেরত আনবো। জাতীয় সংসদ কি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে আছে? কার নিয়ন্ত্রণে আছে বলে আপনি মনে করেন? জাতীয় সংসদ আজকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আছে, এবং সেখানে সমাজের এমন অংশের মানুষ আছে যারা হচ্ছে আপনার মানে সামাজিক মানুষ না, যারা অসামাজিক মানুষ, অনেকেই এদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, অনেক রকমের অপরাধের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। তো এই ধরনের লোকগুলো কিন্তু আজকে অনেকেই, সবাই নয় নিশ্চয়ই, কিন্তু আপনার অনেকেই কিন্তু এরকম মানুষ পার্লামেন্টে আছেন। কালো টাকার মালিক তো ভরা আপনার জাতীয় সংসদ। এখানে কজন মানুষ প্রফেশনাল রাজনীতিবিদ? আজকে আপনি আমাকে কোন দলটার নাম বলবেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে যেখানে যে দল তার যারা সারা জীবন সেই দলের আদর্শে বিশ্বাস করে এসছে, তার জন্য আত্মত্যাগ করেছে, তারা নমিনেশন পেয়েছে। নমিনেশন যদি পাওয়ার প্রধান শর্ত হচ্ছে টাকা, যদি টাকা দিতে পারে আপনার দলনেতা দলনেত্রীর ফান্ডে, তাহলে সে নমিনেশন পাবে, না হলে পাবে না। তো এই যদি হয় তাহলে তো সেই টাকার কাছে, এবং টাকা মানে কালো টাকা, এবং সেই কালো টাকা যার আছে সেই ব্যবসায়ী, তার কাছে আজকে আপনার পার্লামেন্ট বন্দী। তো পার্লামেন্টকে মুক্ত করে রাজনীতিবিদদের কাছে ফেরত, রাজনীতি তো মানে রাজনীতিবিদ তো থাকতে হবে, রাজনীতি তো আমি আপনার কাছে ফিরি, আমি একটু বিশ্বাসের অভিমত নিয়ে আপনার কাছে ফিরি। আপনি কি মনে করেন যে বলছিলেন মিসবাহ কামাল সাহেব যে রাজনীতিবিদদেরকে পার্লামেন্ট রাজনীতিবিদদের হাতে ফেরত দিয়ে দিতে হবে, এদিকে কিভাবে? এটা গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এবং এটি অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। অবশ্যই বিষয়টি নিয়ে আমি মিসবাহ কামাল সাহেব যথার্থ বলেছেন যে আদর্শগত রাজনীতি থেকে অনেকেই দূরে সরে এসেছে, কিন্তু তাই বলে একেবারেই যে আমরা শূন্যতার মধ্যে আছি এমনও নয়। আদর্শ, এবং আমরা একজন দুইজন নেতাকে তো দেখি যারা সারা জীবন, 100 জনের মধ্যে যদি 2 জন দেখেন সেটি কিন্তু সংখ্যা খুব ক্ষীণ। আমরা মনে করি যে শেখ হাসিনার মতো তো নেতাকে আমরা দেখি, ঠিক আছে, তিনি এবং তিনি বলছেন, কিন্তু তিনি দলেরও নেতা, এবং তিনি কিন্তু বলছেন যে আত্মত্যাগী যারা আছেন, কর্মী আছে, নেতা আছেন, তাদের মূল্যায়ন করতে হবে দলের মধ্যে এবং জনগণের পাশে যেতে হবে। এই তত্ত্বটি যখন একজন প্রধান নেতার কাছ থেকে আসে তখন কিন্তু নিচের যারা আছেন, তারপরের যারা আছেন, তারা অনুসরণ করেন। সেজন্য এখানে আমি মনে করি যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির চর্চা কিন্তু আছে, কিন্তু সেটা প্রত্যাশিত গতিতে নাই, যেটা মিসবাহ কামাল স্যার বলছেন যে সংসদ পার্লামেন্টের দিকে তাকিয়ে তাই মনে হয়। অবশ্যই সেটি মনে হয়, সেটি যথার্থ, কিন্তু তাই বলে একেবারে হতাশাজনক অবস্থায় আমরা আছি এটি মনে করার কোনো কারণ নেই। এই প্রশ্ন আমাদের তিনজনের মধ্যে কোন রকমের কোন মতভেদ নাই। আমি জনাব মিসবাহ কামালকে আন্তরিক ধন্যবাদ দিই যে তিনি প্রসঙ্গটি তুলেছেন এবং বেশ জোরালোভাবে বলেছেন। এটা আজকে আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত আজকের প্রেক্ষাপটে, এবং শুধু আপনাদের এই চ্যানেল সবখানে এই ধরনের আলোচনা আসা উচিত। বুদ্ধিজীবী যারা গেছেন বা ওই কি সুশীল সমাজের যারা গেছেন আলোচনা করতে নির্বাচনের, তাদের উচিত এই প্রসঙ্গগুলো তোলা, কারণ টান টানলে যেমন মাথা আসে ঠিক তেমনি যারা কালো টাকার মালিক ইত্যাদি ইত্যাদি যে ওখানে গেলেন, তারা যাওয়ার আগে তারা কি প্রক্রিয়ায় গেলেন এবং গিয়ে কি করছেন, সবচেয়ে বড় কথা তাদের কালো টাকার কোনো
হিসাব কিন্তু তাদের দিতে হয় না। বলা হয়েছে মনে করুন নির্বাচনের সময় এত লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বোধহয় খরচ করা যাবে, এর বেশি খরচ করা যাবে না, তাই না? এরকম একটা কি এমনটা একটা অঙ্ক আছে, ধরলাম 5 লক্ষ টাকা। আপনি কি মনে করেন বাংলাদেশের প্রার্থীরা 5 লক্ষ টাকা খরচ করে? এমন কোন প্রার্থী বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে 5 লক্ষ টাকা খরচ করে। অতএব সেগুলোর হিসাব নিকাশের সময় এসছে। কালো টাকা অঢেল ছড়াছড়ি, 5 লক্ষ জায়গায় যদি 5 কোটি টাকা খরচ করে যদি নির্বাচিত হয়ে আসেন, এবং তিনি, আমি শুধু ব্যবসায়ীদের কথা বলবো না, কালো টাকার মালিক অনেকেই আছেন, শুধু ব্যবসায়ীরা নয়, অনেকেই আছেন। আর আমরা অবশ্য ব্যবসায়ীদের দিকে অঙ্গুলি নির্দেশ করি এই জন্যে, কারণ এই একটি জায়গা, আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ এমন একটি জায়গা, সেখানে সত্যিকারের ব্যবসায়ী যারা, ফুল টাইম ব্যবসায়ী যারা, তাদের ভূমিকা বোধহয় তেমন কিছু নাই। যেমন কেন আমি বলছি নাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে হ্যাঁ আমি স্বীকার করছি যে পার্লামেন্টে ব্যবসায়ীরা রাজনীতিতে, ব্যবসায়ীদের কি রাজনীতিতে আসার অধিকার নাই? নিশ্চয়ই অধিকার আছে, আমি সেটাই বলছি। এই জন্য আমি বলছি, তবে তাদের মূল ক্ষেত্র যেটা আর কি, তাদের আসল ক্ষেত্র যেটা তাদের ব্যবসা, এবং ব্যবসার সঙ্গে জনসেবা বা ব্যবসার সঙ্গে রাজনীতি ঠিক একসঙ্গে যায় না। তাহলে কি যায়? যায় যারা নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, যারা রাজনীতিতেই সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছেন, তারা হয়তো আগে ব্যবসা করতেন, ব্যবসা ছেড়ে দিয়ে চলে এসেছেন, আমার কথাটা খেয়াল করবেন। বা আমার মতো আগে সরকারি চাকরি করতেন, বা একজন অধ্যাপনা করতেন আগে, এখন আর করেন না, কিন্তু অধ্যাপনাও করবেন, আবার রাজনীতি, সরকারি চাকরি করবেন, আবার রাজনীতি করবেন, আবার ব্যবসায়ী করবেন, ব্যবসা করবেন, এবং করে তারপরে গিয়ে নির্বাচনে দাঁড়াবেন। এটাই আর কি, এখানে দ্বন্দ্বটা এখানেই। যারা রাজনীতি করে, আজকাল কি রাজনীতি শুধুমাত্র শুধু রাজনীতির মধ্যে আছে, নাকি রন্ধে রন্ধে রাজনীতি ঢুকে গেছে? সেই রাজনীতি তো হচ্ছে আপনার তাত্ত্বিক করতে ঢুকে পড়েছে, বা অলঙ্কারী করতে ঢুকে পড়েছে, কিন্তু বাস্তব যে রাজনীতি যেটা, সেটা রাজনীতিবিদরাই করে, সব দেশেই করে, আমাদের দেশেও তাই হওয়া উচিত। আমি বিশেষ করে আমি জোর দেবো যেটা আর কি, যে কালো টাকার যে ছড়াছড়ি হয়, যে কথাটার কথা উনিও বলেছেন, নিয়ে বলেছেন, যে এটা যদি বন্ধ না করেন আপনি, তাহলে এই দেশে সুস্থ রাজনীতি আসবে না। আর সুস্থ রাজনীতি না আসলে আপনি কোনোদিন দেশ, কারণ যে 5 কোটি টাকা খরচ করে যে নির্বাচিত হয়, তার প্রথম লক্ষ্যই হবে এই 5 কোটি টাকা তুলে ফেলা। এই 5 কোটি টাকা তুলবে, কোথেকে তুলবে? জনগণের টাকা তুলবে। যে প্রজেক্ট যাবে তার এলাকাতে, তার কনস্টিটিউয়েন্সিতে যে প্রজেক্ট যাবে, 10 কোটি টাকা প্রজেক্ট যাবে, সেখান থেকে তার ওই তৎক্ষণাৎ সে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা, আমি জানি না কত, সরিয়ে ফেলতে চায় বা সরিয়ে ফেলে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত কিসের রাজনীতি? এখন তো অনেক ধরনের সেখানে কনস্টিটিউয়েন্সি গ্রো করেছে, এরকম আবার উপজেলা চেয়ারম্যান একটি ফ্যাক্টর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি ফ্যাক্টর, লোকাল টিউনও সেখানে একটি ফ্যাক্টর। এইগুলোকে ভেদ করে কি এমপি সাহেব এরকম ভাবে টাকা তসরুপ করার সুযোগ কি এখন আছে বলে মনে করেন? এটা তো সমস্ত হচ্ছে গিয়ে আমি আর মামু ভাগ করে খামো, এটার ব্যাপারটা এরকমই। সবাই ভাগাভাগি করে, সব হাত মিলিয়ে টিলিয়ে চলেন। আপনি কারোর নাম ক্ষমতা বলেন না, প্রত্যেকেই আর কি এখানে মিল মিলাপের মধ্যেই এই সমস্ত ভাগযোগ হয়। এমন না যে অমুক পদে যিনি আছেন তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, আর অমুক পদে যিনি আছেন তিনি একেবারে নিকৃষ্ট একটি প্রাণী, তা নয়। এরা সবাই ভাগ করে। আমার কথা হলো, ভাগ করে খায় কেন? খায় এই জন্য খায়, তার কারণ প্রথম কথা হচ্ছে নির্বাচিত হয়ে আসে তারা একটা অবৈধ টাকা ছড়িয়ে দিয়ে তারপরে আসে, এবং সেই টাকাটা আবার তোলার জন্য, সেই কালো টাকা যেটাকে বলা হয়, সেটা তোলার জন্য এসে তারা এদিকে মনোযোগী হয়ে পড়ে। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে তাকে খুশি করতে হয় কাদের? যারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেন। আমি একটা বিরতি যাই, বিরতির থেকে ফিরে আবার আপনার কাছে আলোচনায় ফিরবো। আচ্ছা বেশ, দর্শক একটি বিরতি যাচ্ছে, বিরতির থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব মোফাজ্জল করিম, আপনি বলছিলেন। এটাই বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই কালো টাকাকে উপরানো না গেছে, পেশি শক্তি যতক্ষণ পর্যন্ত রাজনীতির থেকে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না, এবং সুস্থ রাজনীতি না হলে পরে আপনি সঠিক নেতৃত্ব পাবেন না। হ্যাঁ, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা যোগ্য, যাদের অবদান আছে ইত্যাদি, তাদেরকে এবার আমি নিয়ে আসবো ইত্যাদি। আমার বিনীত প্রশ্ন, এতদিন আনলেন না কেন? লোকাল আগেই তো এটা আনা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আনেন নাই, যেটা গেছে গত সূচনা নাস্তি। এখন অন্তত পক্ষে হ্যাঁ, আপনি আপনার দলে এটা করুন, এবং অন্যান্য দলে আমরা আশা করব
দেশের মানুষ আশা করবে যে সঠিক লোকজন, খাঁটি মানুষজন আসবে, এসে অন্তত দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার উদ্যোগটা নেওয়া হবে। সব কথা সম্বন্ধে, সব বিষয়ে কিন্তু বিরাট বিরাট কথা বলা হয়, পদ্মা সেতু শুরু করে একেবারে ধান চালের দাম টান ইত্যাদি সবকিছু নিয়ে বলা হয়, দুর্নীতি নিয়ে খুব কম বলা হয়। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি যারা মেজবাহ কামাল, আপনার কাছে জানতে চাই যে স্বাধীনতার পরে বেশ কয়েকটি সরকার চলে গিয়েছে, আজকে এই যে নির্বাচন কমিশনের রোড ম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন আইন নিয়ে কিন্তু কখনো কেউ কাজ করেনি। এটি কেন করেনি? এটি কি মনে করেন আপনি? আমরা আসলে মনে হয় যে সবকিছু স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট দিয়ে করি, চলি, সেভাবে আমরা চলতে অভ্যস্ত। আমরা শর্ট টার্ম প্ল্যান করি, আমরা লং টার্ম প্ল্যান করি না, বা আমাদের সেই ভিশনটা যেন তৈরি হয়নি। কিন্তু আসলে ধরুন দেশ স্বাধীন হয়েছে 46 বছর, আমরা আর কতদিন এরকম ভাবে তাৎক্ষণিকতা দিয়ে চলবো? আমাদের একটা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদী পরিকল্পনা করতে হবে এবং তার মধ্যে সমন্বয় করতে হবে। তো আমার কাছে, কারণ আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে আমরা আসলে এগুলো নিয়ে দীর্ঘমেয়াদী ভাবে ভাবি না, এবং ভাবি না বলেই আমরা ধরুন আমরা যে ইস্যুস গুলো নিয়ে আলোচনা করি এগুলো আসলে বেসিক্যালি অনেক ক্ষেত্রে নন ইস্যু। এই ইস্যুগুলো খুব একটা ফান্ডামেন্টাল কোনো ইস্যু না, ফান্ডামেন্টাল ইস্যুগুলো নিয়ে কথা বলা দরকার। ধরুন আমি যেমন আরেকটা প্রশ্ন তুলতে চাই যে আমাদের জাতীয় সংসদের আছে, এখন আমাদের জাতীয় সংসদ আমাদের হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ পৃথিবীর বহু দেশেই কিন্তু প্রমাণিত হয়েছে যে এটা সাফিসিয়েন্ট না। আমাদের জনসমাজে যে বিভিন্ন যোগ্যতা থাকে, সবাই তো রাজনীতি করে না, হ্যাঁ, আর রাজনীতির বাইরেও বহু যোগ্য মানুষ আছেন। তো সেইখানে আপনার বহু স্তর বিশিষ্ট বা একাধিক স্তর বিশিষ্ট পার্লামেন্ট থাকলে সেখানে জনসমাজের অন্যান্য স্তরের যোগ্য মানুষগুলোকে আনা যায়, পেশাজীবীদেরকে আনা যায়, দরিদ্র মানুষের প্রতিনিধিকে যেমন আনা যায়, বুদ্ধিমত্তার প্রতিনিধিদের, থিঙ্কার্স, ফিলসফার্স, তাদের প্রতিনিধিদেরকে আনা যায়। তো সেই জায়গায় বিজ্ঞানীদের আনা যায়। তো সেই জায়গায় আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুবই জরুরি। ভারতে দেখুন, আমাদের পাশের দেশ, সেখানে রাজ্য পরিসরে তো আছে আপনার বিধানসভা, কিন্তু উপরেও তো আরো দ্বিকক্ষ আছে, লোকসভা আছে, রাজ্যসভা আছে। তো সেখানে ওই দেশের তিনটা স্তর পার্লামেন্ট। আমরা কেন আপনার সেটা করতে পারি না? আমরা অতটা না পারি, আমরা তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারি। এগুলো নিয়ে তো কোনো আলোচনাই হচ্ছে না। ফান্ডামেন্টাল বিষয় দেখেন, আমাদের দেশের এমপিরা আজ পর্যন্ত তার নিজের দলের সিদ্ধান্তের বাইরে যে তার ভোট দেওয়ার কোনো অধিকার নাই। তিনি যদি ভোট দেন তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে, তার এমপিশিপ বাতিল হয়ে যাবে। তার মানেটা কি? আমাদের সব এমপি কি আপনার চোর? একথা যে বা নাকি সব এমপি আপনার যে তারা আপনার যে ঘুষ খেয়ে তারা দল বদল করে অন্য জায়গায় ভোট দেবেন? আপনার তাদের যে ইন্টিগ্রিটি, এর মধ্যে বহু ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ আছেন। আমরা তো বিশ্বাস করতে চাই যে আমাদের যারা এমপি হবেন তারা সর্বোচ্চ ইন্টিগ্রিটির মানুষ হবেন। তো তাদের উপরে তো কোনো আস্থা নাই, দলেরই আস্থা নাই। হ্যাঁ, তো কাজেই আপনার এরকম একটা বিধান করে রেখে দেওয়া হয়েছে যে আপনার তারা দলের সিদ্ধান্তের বাইরে যে ভোট দিতে পারবেন। দল সবসময় যে সঠিক সিদ্ধান্ত নেবে এমন তো কোনো কথা নাই। আর তিনি তো তার যারা কনস্টিটিউয়েন্সি, তিনি তার নিজের কনসার্নসের কাছে রেসপন্সিবল এবং তিনি তার কনস্টিটিউয়েন্সির কাছে রেসপন্সিবল। তার কনস্টিটিউয়েন্সিকে তিনি যদি কনভিন্স করতে পারেন যে এই ব্যাপারে আমার সঠিক সিদ্ধান্ত হচ্ছে এটা এবং আমি সেটা সেই অনুযায়ী ভোট দিয়েছি, তাহলে তো সেই অধিকার তার থাকা উচিত। তো এই ধরনের মৌলিক বিষয়গুলো আমরা কিন্তু দেখছি না। আমাদের সেই কবে পাকিস্তান আমলে 50-এর দশকে দু চারজন হয়তো আপনার জায়গা বদল করেছিল, তার থেকে আমরা এই এত বছর বড় 70-80 বছর পরেও আমরা কিন্তু আপনার সেই বারগুলো দিয়ে রেখেছি। এটা তো পার্লামেন্টকে ক্রিপল করে দেওয়ার একটা, এবং আমাদের যে স্বাধীন চিন্তার বিকাশ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করার ক্ষমতা, হ্যাঁ, নিশ্চয় দল থাকবে, কিন্তু দলের বাইরেও যে বেরিয়ে যে আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে মানুষের, সে বিষয়গুলো কিন্তু আপনার চর্চা হওয়া দরকার। তাহলে কিসের ডেমোক্রেসি? ডেমোক্রেসি মানে কি? দলবাজি? তা আমাদের ডেমোক্রেসি তো দলবাজিতে পরিণত হয়ে যায়। আমরা অনুষ্ঠানে বলে একদম শেষ পর্যায়ে
এই দল আমরা কি ডেমোক্রেসির মধ্যে আছে কিনা দল যদি আপনি সংক্ষেপে অনেক সময় ব্যক্তির চেয়ে দল বড় হয়, আবার দলের চেয়ে ব্যক্তি বড় হয়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, দলের চেয়ে দেশ বড় হয়, দেশ বড় হয়, এটি তো নিশ্চিত। কিন্তু ব্যক্তি, অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সংস্পর্শে এসে দলও একটি পরিণতির দিকে এগুতে পারে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে পারে ইন্টিগ্রেটেড দিকে নিয়ে যাওয়ার জন্য। তা আমার মনে হয় যে এরকম ব্যক্তিরই দরকার যারা রাজনীতি করে মানুষকে আলোকিত একটি ভবিষ্যতের পথ দেখাতে পারবেন। সেই সব নেতৃত্বের অপেক্ষায় আমরা আছি এবং বর্তমান যে পরিস্থিতি আছে, গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আশা করছি যে নতুন নেতৃত্বের দেখা পাবো এবং ভবিষ্যৎ ইলেকশনে আমরা তাই প্রত্যাশা করছি। তবে ইলেকশনটা হতে হবে কিন্তু সকলের নিকট গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক, সম্পূর্ণভাবে নিরপেক্ষ। এখানে নিরপেক্ষতা বোঝা যাবে এইভাবে যে যারা এই নির্বাচনটা করছেন তারা হচ্ছে নির্বাচন কমিশন, ঠিক আছে? তাদের নিরপেক্ষতা ফ্রম ডে ওয়ান, একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি তারা প্রমাণ দিতে হবে যে আমরা নিরপেক্ষ, সব ব্যাপারে নিরপেক্ষ। এর মধ্যে কোনো আপোষ থাকা চলবে না। যদি বিন্দুমাত্র যদি তাদের দেখা যায় যে কোনো দলের দিকে, অতীতের দুই একটি নির্বাচন কমিশনকে কিন্তু তাই দেখা গেছে, আমি নাম বলছি না কোন কমিশন, আচ্ছা, এটা থেকে বেরিয়ে আসতে হবে নির্বাচন। দ্বিতীয়ত, সরকার যেটা থাকবে সেটা একটি নিরপেক্ষ সরকার হতে হবে। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না যে কোনো দল যদি ক্ষমতায় থেকে যদি নির্বাচন করেন তাহলে তারা নিরপেক্ষ থাকবে না, এটা হতে পারে না। আমাদের কালচারের বাইরে এটা। আমরা এখনো সেই ধরনের মন মানসিকতা অর্জন করিনি যে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আমার দলের ঊর্ধ্বে উঠে আমার দলের স্বার্থ বিসর্জন দিয়ে হলো আমি আইন মোতাবেক কাজ করবো, এই ধরনের মন মানসিকতা এখন গড়ে ওঠেনি। ফলে নিরপেক্ষ সরকার একটা লাগবেই, যে নামেই ডাকুন না কেন। আপনার এই যে বিশ্বের তো কোনো দেশে এরকম ভাবে নিরপেক্ষ সরকার আপনার দিয়ে ইলেকশন হয়েছে বলে এরকম, বিশ্বের অনেক দেশে এরকম আবর্জনাও নাই আমাদের যেরকম আছে আমাদের রাজনীতির মধ্যে, ঠিক আছে? এই ধরনের কালো টাকা যেটা নিয়ে আলাপ করলাম, এই করলাম, সেই করলাম, এগুলাও নাই। তো জনাব মেজবা কামাল আপনাকে ধন্যবাদ, জনাব মুফাজ্জল করিম আপনাকে ধন্যবাদ, জনাব মিন্টন বিশ্বাস আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আজ আলোচনা করলাম রাজনীতি, নির্বাচন এবং সংলাপ। আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।